আজকে সঠিক মুক্তিযোদ্ধারই তো পরিসংখ্যান নেই, সঠিক রাজাকারের পরিসংখ্যান নেই। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন মুক্তিযোদ্ধার সন্তানরা নাতি নাতনার কোটা পাবে না, থেকে রাজাকারের কোটা। আপনি রাজাকার কারা? এই সরকার কেন এই আন্দোলনকে জিয়ে রাখছে জানেন? কোটা সরকার চাইলেই নিমিষের মধ্যে এটা সমাধান করতে পারে, কিন্তু এই যে বড় বড় মেগা দুর্নীতিগুলি হয়েছে, বেনজির, মতিউর এবং এই যে ফয়সাল, তাদের দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য করলে আজকে সরকার আপনার কোটা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না। নাহলে একটার পর একটা সরকারি যে থলের বিড়াল বেরিয়ে আসছিল, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পিয়ন, তার 400 কোটি টাকা দুর্নীতি। কল্পনা করা যায় একজন পিয়নের যদি 400 কোটি টাকা। ডক্টর আকাশ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, এবার মূল আলোচনায় আসি যে কোটার সমাধান কোথায়। আপনার কি মনে হয় যে আদালতের বাইরে, বিশেষ করে আজকে শিক্ষার্থীদের যে আপনি মুভমেন্ট দেখেছেন, সেখানে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এতে আসলে কি কোনো সমাধান আছে? ধন্যবাদ। কোটার সমাধানের আগে 1 মিনিট, মাশরুক ভাই যেভাবে আমাদের জাতীয় পার্টির পল্লীবন্ধু হোসেন মাহমুদ এরশাদকে আক্রমণ করে কথা বলেছে, প্রত্যেক দলের, আমি সবসময় বলি প্রত্যেক দলের প্রধানদেরকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। আমি ওইদিকে যাচ্ছি না। আপনি দেখেন কোটার আগে যে দুর্নীতি নিয়ে যে কথাগুলি হচ্ছিল, দুর্নীতিটা শুরু হলো কোথায়? 90 সালে পল্লীবন্ধু হোসেন মাহমুদ এরশাদ ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে 91 সালে যখন বিএনপি ক্ষমতা আসলো, ক্ষমতা আসার পরেই আপনার এই যে তারেক জিয়ার নেতৃত্বে একটা হাওয়া ভবন গঠন হলো। এই হাওয়া ভবন হচ্ছে আতুরঘর ছিল আপনার দুর্নীতির। তখন কুঠা পদ্ধতি ছিল, তারপরে দুর্নীতি কীভাবে হতো, চাকরি থেকে লিস্ট পাঠানো হতো হাওয়া ভবন থেকে। এই আওয়ামী লীগকে বলেন আজকে দুর্নীতি শিখিয়েছে বিএনপি, আর এখন আওয়ামী লীগ দুর্নীতিতে, একসময় বিএনপি চ্যাম্পিয়ন ছিল, এখন আওয়ামী লীগ সেই টেকনিক শিখে তারা সেই টেকনিক ফলো করে এবং তারাও চ্যাম্পিয়ন হচ্ছে। আজকে দেখেন যে কোটা পদ্ধতি, স্বাধীনতা 53 বছর পর আজকে বাংলাদেশের যে অবস্থান, আমরা যে বারবার আলোচনা করছি, সকালবেলা ঘুম থেকে উঠেই যদি পত্রিকা পড়েন, দেখলেই মনটা খারাপ হয়ে যায়। একটা গুড নিউজও দেখি না, মানে দেখলেই মনটা এত খারাপ হয়। হয় কেউ মারা গিয়েছে, নয় জলাবদ্ধতায় ঢাকা শহর ডুবে গিয়েছে, নয় আপনার এয়ার পলিউশন বিষাক্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। ছাত্ররা ঢাকা শহরে এই যে আন্দোলনটা করছে, ঢাকা শহর স্থবির হয়ে যাচ্ছে। আর আগেও বলছি যে একটা ছোট্ট আন্দোলন এলে ঢাকা শহরগুলো স্থবির হয়ে যায়। বিএনপি যখন আন্দোলন করছিল, মুভমেন্ট করছিল, তখনও ঢাকা শহর। আজকে দেখেন এই সরকার কেন এই আন্দোলনকে জিয়ে রাখছে জানেন? কোটা সরকার চাইলেই নিমিষের মধ্যে এটা সমাধান করতে পারে, কিন্তু এই যে বড় বড় মেগা দুর্নীতিগুলি হয়েছে, বেনজির, মতিউর এবং এই যে ফয়সাল, তাদের দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য করলে আজকে সরকার আপনার কোটা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছে না। করবে, ওইটা চাপা পড়ে যাক। নাহলে একটার পর একটা সরকারি যে থলের বিড়াল বেরিয়ে আসছিল, আজকে শুনলাম মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পিয়ন, তার 400 কোটি টাকার দুর্নীতি। কল্পনা করা যায় একজন পিয়নের যদি 400 কোটি টাকা। আজকে যদি আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি ক্ষমতায়, আপনি যদি ডাটা নেওয়া হয় কি পরিমাণ টাকার দুর্নীতি হয়েছে, একজন পিয়নের যদি 400 কোটি টাকা হয়, পিয়ন টাকাটা পেল কোথায়? তাহলে তার সাথে তো বিশাল একটা লিঙ্ক ছাড়া তো সেই টাকা কামানোর কথা নয়। তাহলে পিয়ন যদি 400 কোটি টাকা কামায়, তার উপরের লেভেলের লোকজন কত 100 কোটি টাকা কামিয়েছে। দেখেন, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আজকে এই যে কোটা কোটা পদ্ধতি বলছি, স্বাধীনতা 53 বছর পর যারা মুক্তিযুদ্ধ করেছিল, আজকে সঠিক মুক্তিযোদ্ধারই তো পরিসংখ্যান নেই, সঠিক রাজাকারের পরিসংখ্যান নেই। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন মুক্তিযোদ্ধার সন্তানরা নাতি নাতনার কোটা পাবে না, থেকে রাজাকারের কোটা। আপনি রাজাকার কারা? সে পরিসংখ্যান আছে। যুদ্ধে যে মারা গিয়েছিল তাদের পরিসংখ্যান আছে। আমরা একটা এস্টিমেট বলি, আমরা সেটা মেনেও নিয়েছি, কিন্তু কোথায় রাজাকারের, কোথায় মুক্তিযোদ্ধার পরিসংখ্যানটা? কত মুক্তিযোদ্ধা ছিল, কত ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ তৈরি করেছে। আওয়ামী লীগ কেন ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে জানেন? এই যে কোটা পদ্ধতিতে চাকরি দেওয়ার জন্য। তারপরে তো আপনার এই 15 বছর ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে। তাহলে এই যে আজকে একটা ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার হবে, এখানে কোটা পদ্ধতিতে 56%কে দিবেন, আর বাকি যা আছে সব প্রশ্ন ফাঁস করে তাদেরকে নিয়ে আসবেন। দেশটা চালাবে কারা? তো সে কি চুরি করবে না, বাটপারি করবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না? আপনি তো একজন মেধাশীল লোককে চাকরি দিতে পারেন নাই,
30% মুক্তিযোদ্ধার কোটা থাকতে হবে এই মুহূর্তে। আপনার কতজন মুক্তিযোদ্ধার সন্তান আছে? 53 বছর আগে যদি কেউ মুক্তিযুদ্ধ করে থাকে, তার সন্তানরা যা কোটা পাওয়ার পেয়ে গিয়েছে, তাদের আর কোঠার প্রয়োজনীয়তা এখন নাই। এখন আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। মেয়েরা এখন সবচেয়ে বেশি অগ্রসর। আপনি জানেন মেডিকেলে যে মেয়েরা সবচেয়ে বেশি চান্স পায় ছেলেদের চেয়ে। ক্লাসে আপনি যদি গিয়ে ঢুকেন, 60% 70% মেয়ে, 35% 40% ছেলে। আমাদের একটা মিটিংয়ে প্রিন্সিপাল বলছিল যে কিছুদিন পরে ছেলেদের জন্য হয়তো কোটা রাখতে হবে। হ্যাঁ, এত 75% মেয়ে আমাদের এবারে আপনার ভর্তি হয়েছে। মেয়েরা তো অনেক অগ্রসর, মেয়েরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। আপনি কোঠা রাখতে পারেন একটা আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে। যারা মুভমেন্ট করছে তারা কোমলমতো শিশু, তাদেরকে কেন রাস্তায় নামিয়ে দিয়েছেন? সেটা বিএনপি ফায়দা নিতে পারে, আওয়ামী লীগ সেই ফায়দা নিতে দিচ্ছেন কেন? তাদেরকে নিয়ে ভাবেন, বসেন না। আপনারা তো কোনো সমাধানের পথ দিচ্ছেন না, দেখছেন না। এবং তাদেরকে যাতে তারা আপনার রাস্তায় ভাঙচুর করে, তারা যাতে অকারেঞ্জ করে, সেই পথ আওয়ামী লীগ বলে দিচ্ছে। অলরেডি দেখেন আপনার অজ্ঞাতনামা ছাত্রদের নামে মামলা দিয়ে দিয়েছেন। এর মধ্যে কয়েকদিন পরে গ্রেপ্তার করা হবে। কাকে গ্রেপ্তার করবে? যার কোনো ক্ষমতা নেই, যাকে গ্রেপ্তার করলে আপনার কেউ তদবির করবে না, জানবেনও না। তারপরে পুলিশের বাণিজ্য শুরু হবে। এই বাণিজ্য কতদিন চলবে? তাহলে এই যে কোঠার আমরা বলছি, আপনি দেন ফার্স্ট ক্লাস কেন হবে? সেকেন্ড ক্লাস আছে, তৃতীয়, চতুর্থ, সেসব ক্লাসে মেয়েদেরকে দেন। আমি আপনার কাছে আবার আসবো। বিভিন্ন পদে তো চাকরি আছে, তাদেরকে দেন। মুক্তিযোদ্ধাদের আপনি আরো সুযোগ সুবিধা বাড়ান। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। ডক্টর আকাশ, আলোচনা শেষ করতে চাই। কোটা আন্দোলনের গতিপথ বা যে অবস্থা এখন, আপনার কি মনে হয় যে এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের তোলপাড় তৈরি করতে পারে কিনা? মনে শঙ্কা আছে কিনা? যেটি মনিরুজ্জামান মনির কিন্তু এরই মধ্যে বলেছেন যে বিএনপি কি চায়। ধন্যবাদ। আমার কাছে এখনো সেরকম কিছু মনে হচ্ছে না। দেখেন, বিরোধী দল হয়তো তার ফায়দা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু যারা কোমলমতি শিক্ষার্থী রাস্তায় নেমেছে, তারা করে তাদের হৃদয়ের দাবি নিয়ে রাস্তায় নেমেছে এবং তারা চাচ্ছে যে মেধার ভিত্তিতেই একটা কোটা আন্দোলন যারা করছে, তারা করে চাচ্ছে না যে কোটা বন্ধ হয়ে যাক। তারাও চাচ্ছে একটা যৌক্তিক সমাধান। জি, যৌক্তিক সমাধান, যে এখনো 56% কোটার প্রয়োজনীয়তা আছে কিনা। সরকার করলে এটা সুশীল সমাজের সাথে, বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে বসতে পারে এবং যারা মুভমেন্ট করছে স্টুডেন্ট, তাদের সাথে বসতে পারে। বসে করলে একটা যৌক্তিক পর্যায়ে যেতে পারে। তা না করে করলে সরকার এটাকে জিয়ে রাখছে। জিয়ে রাখার পিছনে তো আমি একটু আগে ব্যাখ্যা করলাম যে দেখেন, সরকার তো দেখতেছে যে বিভিন্ন যে দুর্নীতিগুলি ধরা পড়ছে, সেগুলিকে ধামা চাপা দেওয়ার জন্য করলে সরকার এটাকে উস্কানি দিচ্ছে এবং সরকারই জিয়ে রাখছে। বিরোধী দলের উস্কানি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। দেখেন, এই যে আপনার সরকারের বিভিন্ন, একজন এডিসি চট্টগ্রামের দেখলাম, কামরুল ইসলাম, তার আপনার সম্পত্তির পাহাড়, স্ত্রীর নামে 5টি জাহাজ। স্ত্রীর নামে 5টি জাহাজ। দেখেন, আমাদের স্ত্রীর কিছু দায়িত্ব আছে পুলিশের না, আমি বলি যারা আমাদের ঘরের ওয়াইফ, তাদেরও দায়িত্ব আছে। আপনার স্বামী কোত্থেকে এত টাকা পয়সা কামাচ্ছে, আপনি কি দেখবেন না? আপনার নামে একটা বাড়ি করে দিচ্ছে সরকারি চাকরিজীবী, আপনার নামে জাহাজ কিনে দিচ্ছে, পর্যটন কেন্দ্র বিশাল করে দিচ্ছে। আপনার একবার প্রশ্ন জাগে না, আমার একজন হাজব্যান্ড পুলিশের একজন এডিসি, পুলিশের এসপি, এত টাকা কোথায় পাচ্ছে? আপনি কিভাবে এতগুলি রিসোর্টের মালিক হচ্ছেন? আপনি কিভাবে 5টা জাহাজের? একবার আপনার হাজব্যান্ডকে রাত্রে প্রশ্ন করলেন না? আপনার স্ত্রীদের আপনার এই নৈতিক অধপতনের জন্য স্বামীরা করলে বিপদে যায়। এটা করলে মানতে হবে, সমাজের অবক্ষয়। আলোচনা শেষ করতে চাই। ডক্টর আকাশ, আমি এখান থেকে আমাদেরকে ফিরতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই। আরেকটা মিনিট, পারিবারিক বিষয়, আরেকটা জিনিস বলে নেই, ভালো পয়েন্টের সাথে আরেকটা জিনিস দেখেন, সমাজে অবক্ষয় কেন বলছি। দেখেন, ইলেকশনের আগে দেখলাম ডিসিএসপিরা যেভাবে বক্তৃতা দিল, তার পদে থেকে কি দিতে পারে? এই সরকারকে ক্ষমতায় রাখতে হবে। আপনার প্রধান বিচারপতি ওই দিনকে বললেন যে টক শোতে যারা কথা বলেন তারাই সব জানেন, বাকির কিছু। আকাশ, আমরা একটু সাংবিধানিক সময় নেই, আমরা